I'm Dr. Victor Shah, MBBS MD, physicians. So today we will give a talk about the GERD and acute lung injury. GERD অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার আক্রান্ত রোগীদের মধ্যে যে অ্যাকিউট লাং ইনজুরি বা এএলআই কিভাবে হয়, কেন হয় এবং তার প্রতিকার কিভাবে হতে পারে বা তার প্রতিরোধ কিভাবে করা হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা। প্রথমেই আমরা যে আলোচনাটায় চলে যাব সেটা হচ্ছে জিইআরডি কি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার কি। এটি সাধারণত একটি পেটের রোগ যেটা পাকস্থলীর অ্যাসিড বারবার খাদ্যনালীতে উঠে আসে। এর উপসর্গ হলো বুকে জ্বালা, যেটাকে আমরা হার্ট বার্ন বলে থাকি, ঢেকুর ওঠা, গলার ব্যথা এবং কখনো কখনো শ্বাসকষ্ট হয়। এই অবস্থাটা যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু হজমের নয়, শ্বাসযন্ত্রের ওপরেও প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত আমরা চলে আসবো হোয়াট ইজ অ্যাকিউট লাং ইনজুরি অর ALI। সো অ্যাকিউট লাং ইনজুরি হলো ফুসফুসের একটি গুরুতর অবস্থা যেখানে হঠাৎ করে ফুসফুসের মধ্যে ব্যথা হয় এবং যার ফলে অক্সিজেন গ্রহণের সমস্যা হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। ALI অর্থাৎ অ্যাকিউট লাং ইনজুরি একটি মারাত্মক অবস্থা যা সময় মতো চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো জিআরডি থেকে এই ফুসফুস কিভাবে ক্ষতি হয়? সামান্য একটা গ্যাসের অসুবিধা থেকে আমাদের লাংসে কি করে এফেক্ট করছে আমরা এবার সেটা নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার রোগীদের মধ্যে পাকস্থলীর যে অ্যাসিড পার্টিকেলস গুলো থাকে সেই অ্যাসিড কখনো কখনো অল্প অল্প পরিমাণে উপরের দিকে উঠে আসে, যেটা গলাতে এবং শ্বাসনালীতে ঢুকে যায়। একে আমরা বলি মাইক্রো অ্যাসপিরেশন এবং এর ফলে ধীরে ধীরে ফুসফুসে ব্যথা শুরু হয় এবং তা দীর্ঘমেয়াদে অ্যাকিউট লাং ইনজুরি বা অ্যাসপিরেশন নিউমোনাইটিস সৃষ্টি করতে পারে। এই অ্যাসপিরেশন নিউমোনাইটিস কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেখানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হয় এবং পেশেন্ট কিন্তু সঠিক সময় চিকিৎসা না পেলে মারা যেতে পারে। তো যাদের জিআরডি দীর্ঘদিন ধরে রয়েছে, যাদের এই গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, যারা রাতের সময় যাদের এই রিফ্লাক্সটা বেশি হয়, যেমন পেটের ওপরে চাপ বেশি হয়, এগুলো মানে মোটা পেশেন্টদের বা যারা প্রেগনেন্ট গর্ভাবস্থায় এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় এবং এদের মধ্যে কিন্তু এএলআই হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। এএলআই হলে আমরা কি করে বুঝবো বা সাইন অ্যান্ড সিমটম বা উপসর্গ কি? হঠাৎ করে শ্বাসকষ্ট হবে, কাশি, কখনো কখনো সেই কাশির সাথে রক্তও উঠবে, বুক ধড়ফড় করা এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া। যদি আমরা বুকের এক্স রে বা সিটি স্ক্যান করি তাহলে সেখানে আমরা লাংসে কিন্তু সেই শ্যাডোটা পরিষ্কারভাবে দেখতে পারবো এবং এবং আমরা এখন আলোচনা করব যে কি করে আমরা এএলআই ডায়াগনোসিস করব। সো জিআরডি এবং এএলআই একসাথে থাকলে সেটাকে ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করা খুব কঠিন হতে পারে। তবে আমরা কিছু পরীক্ষার কথা আলোচনা করব যে পরীক্ষার মাধ্যমে আমরা জিইআরডি এবং এএলআই ডায়াগনোসিস করতে পারি। এএলআই আমরা বুকের এক্স রে বা HRCT থোরাক্স করে আমরা ডায়াগনোসিস করতে পারি। এট্রিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা যায়। এট্রিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা রক্তে অক্সিজেনের মাত্রা দেখতে পারি এবং সেখান থেকে আমরা এএলআই ডায়াগনোসিস করতে পারি। ব্রঙ্কোস্কোপি খুব একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেটিভ প্রসিডিওর যার মাধ্যমে আমরা অ্যাকিউট লাং ইনজুরি ডায়াগনোসিস করতে পারি। এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা 24 আওয়ার পিএইচ মনিটরিং করে থাকি ফর ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার পরে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে চলে আসবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট রিলেটিং টু জিআরডি অ্যান্ড অ্যাকিউট লাং ইনজুরি। জিআরডির ক্ষেত্রে আমাদের ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে, খাবার নিয়ন্ত্রণ করতে হবে, ঘুমানোর সময় মাথা উঁচু করে ঘুমোতে হবে যাতে পাকস্থলী থেকে ওই অ্যাসিড পার্টিকেলসটা আমাদের খাদ্যনালীতে বা গলাতে উঠে না আসে। প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করতে হবে। ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ ওমিপ্রাজল। কখনো কখনো যখন আমরা ওষুধের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি না বা সিভিয়ার কেস অফ জিআরডি, তখন আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যম নিতে হয়। আমরা সেখানে নিসেন ফান্ডোপ্লিকেশন বলে একটা সার্জারি হয়, এই সার্জারির মাধ্যমে আমরা জিআরডি কে ম্যানেজ করে থাকি। নাও কামিং টু দ্য হোয়াট আর দ্য ট্রিটমেন্টস রিলেটিং টু অ্যাকিউট লাং ইনজুরি অর এএলআই। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন থেরাপি। পেশেন্টের শ্বাসকষ্ট হলে বা রক্তে অক্সিজেনের মাত্রা যদি কমে যায় তখন আমাদেরকে সাপোর্টিভ অক্সিজেন থেরাপি দিতে হয় এবং এই পেশেন্টকে কিন্তু আইসিইউ তত্ত্বাবধানে রাখার বিশেষ প্রয়োজন রয়েছে। স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে যদি সংক্রমণ বাড়ে, যদি ফুসফুসে
অক্সিজেনের সাপোর্ট লাগে, সেখানে আমাদের ভেন্টিলেটরি সাপোর্টও প্রয়োজন হতে পারে। ট্রিটমেন্টের পরে এবার আমরা চলে আসবো আমরা এটাকে কি করে প্রতিরোধ করতে পারবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। ট্রিটমেন্টের থেকে এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। জিইআরডি হলে আমাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে। মানে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা বলে আমি ওভার দ্য কাউন্টার শুধু গ্যাসের একটা ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করছি না, হচ্ছে ব্যাড কনসেপশন। আমাদেরকে জিইআরডি কে কোনোভাবেই অবহেলা করা যাবে না এবং তাড়াতাড়ি সেই জিইআরডি ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। রাতে কখনোই হেভি ডায়েট নেওয়া উচিত না। রাতের খাবারটা সবসময় লাইট খাওয়া। যারা স্মোকিং করছেন এই সমস্ত পেশেন্টরা, যাদের জিইআরডি বা এএলআই আছে, তাদের ইমিডিয়েটলি স্মোকিংটা বন্ধ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন করলে জিইআরডি অনেক ক্ষেত্রে কমে যায় এবং সঠিক সময় ডাক্তার যে সমস্ত প্রেসক্রিপশন করছেন বা ওষুধ দিচ্ছেন সেই ওষুধটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবার আমরা আমাদের আলোচনার একদম এন্ড পার্টে চলে আসবো এবং এন্ড পার্টে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। জিআরডি একটা সাধারণ রোগ হলেও এটি অবহেলা করলে তা গুরুতর শ্বাসজনিত সমস্যা বা অ্যাকিউট লাং ইনজুরি হতে পারে। তাই সময় মতো জিআরডি চিকিৎসা গ্রহণ এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আমি এই বলে আজকের আমার এই আলোচনাটা এখানে শেষ করব আমার জিআরডি এবং অ্যাকিউট লাং ইনজুরির সম্পর্কে। আশা করব আমার এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের রেগুলার প্র্যাকটিসিং লাইফে কাজে দেবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিআরডি বা অ্যাকিউট লাং ইনজুরি নিয়ে, তাহলে forum is all yours. You can ask any kind of questions, if any.